বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রবিবার 23 মে, 9 জ্যৈষ্ঠ এবং ফার্সি 2 খোরদদ রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে।
ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা কিভাবে বিজয়ী হলো এবং এর পিছনে কাদের ভূমিকা ছিল সেটাই এখন আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলের অন্যতম আলোচ্য বিষয়। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে শর্ত সাপেক্ষে কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। এ সম্পর্কে বিভিন্ন মহলের মন্তব্য সহ বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পশ্চিমা শাসক গোষ্ঠীর স্রোতের বিপরীতে গিয়ে দখলদারদের পক্ষ নিয়েছে আরব দেশগুলো শেষ পর্যন্ত নীরব ছিল বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের হামাস নেতা হানিয়ার সঙ্গে ফোনে কথা বললেন ইসলামী জিহাদের মহাসচিব নাখালা, জানালেন পরিস্থিতি পাল্টে গেছে। বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ বাড়ল আরো 7 দিন। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর। এবং ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিনি জনগণের মধ্যকার ঐক্য ও সংহতি এবং প্রতিরোধ আন্দোলনে তাদের দৃঢ় মনোবলের কারণে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশাল বিজয় অর্জন করেছে। তিনি তেহরানে এক বক্তৃতায় বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষে ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগোষ্ঠী, এমনকি 1948 সালে দখলীকৃত ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে আমরা অভূতপূর্ব এক ঐক্য ও সংহতি দেখতে পেয়েছি। আমরা এ বিজয়ে তাদেরকে অভিনন্দন জানাই। প্রেসিডেন্ট রুহানি বলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষও সাম্প্রতিক সংঘর্ষের সময় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতি ঘোষণা করেছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু পশ্চিমা শাসক গোষ্ঠী স্রোতের বিপরীতে গিয়ে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বেশিরভাগ মুসলিম দেশ এই সংঘর্ষে ইতিবাচক ভূমিকা ও পক্ষ নিয়েছে, কিন্তু আরব বিশ্বের জনগণ কিছু সুনির্দিষ্ট আরব দেশের পক্ষ থেকে আরো সক্রিয় ভূমিকা আশা করেছিল। কিন্তু এসব দেশ গাজাবাসীর উপর ইসরায়েলের ভয়াবহ পাশবিক হামলার শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয় উপলক্ষে তিনি এই সমর্থনের কথা জানান। জেনারেল সালামি শনিবার রাতে হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে আলাদা আলাদা টেলিফোন আলাপ করেন। হানিয়ার সঙ্গে আলাপকালে ফিলিস্তিনি জনগণের সর্বসাম্প্রতিক বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোকে সব ধরনের সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে এবং ক্ষেত্রে কোনো প্রচেষ্টায় বাদ রাখা হবে না। এ সময় হানিয়া ফিলিস্তিনি জনগণের স্বাধিকার আন্দোলনের প্রতি সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এবারের সংঘর্ষে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে এবং সকল ফিলিস্তিনি জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জিয়াদ আন নাখালার সঙ্গে টেলিফোন আলাপে আইআরজিসির কমান্ডার বলেন, তার বাহিনী কখনোই ফিলিস্তিনি জাতিকে একা ফেলে যাবে না।
ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ নাখালা আজ ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর বিজয়ে পরস্পরকে অভিনন্দন জানান। নাখালা ও হানিয়া ফোনালাপে বলেন, ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযান ফিলিস্তিনি জাতি প্রতিরোধ সংগ্রাম আরব ও মুসলিম উম্মাহ এবং বিশ্বের সব স্বাধীনচেতা মানুষের জন্য বড় বিজয় এনে দিয়েছে। গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি অতীতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বলে তারা মন্তব্য করেন। গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি করতে রাজি হওয়ার পর প্রধান দুই সংগঠনের শীর্ষ নেতা ফোনে এই প্রথম কথা বললেন। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার 2 দিনের মাথায় শনিবার ওই উপত্যকার বিভিন্ন সড়কে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর 12 দিনের পাশবিক হামলার সময় সিনোয়ারের বাসভবনে হামলা চালায় ইহুদিবাদী জঙ্গি বিমান। হামলায় তার বাসভবন ধ্বংস হয়ে যায়। ওই হামলায় সিনোয়ার নিহত হয়ে থাকতে পারেন বলে ইসরায়েলি গণমাধ্যম দাবি করলেও ফিলিস্তিনি সূত্রগুলো বলেছিল তিনি হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না। হামাসের সামরিক শাখার অন্যতম প্রতিষ্ঠাতা এই ফিলিস্তিনি নেতা শনিবার প্রকাশ্য জনসম্মুখে বের হয়ে হামাসের অন্যতম কমান্ডার বাসিম ইসার বাসভবনে যান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরো 7 দিন অর্থাৎ 24 থেকে 30 মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরো 7 দিন অর্থাৎ 30 মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ এবং ট্রেন সহ সব ধরনের গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে হোটেল রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে। এদিকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সরকারের সকল নির্দেশনা মেনে আগামীকাল 24 মে থেকে ট্রেন চালানো হবে। আজ দুপুরে রেল ভবনে একটি প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, 108টি আন্তনগর ট্রেনের মধ্যে 56টি চালানো হবে। এতে অর্ধেক আসন ফাঁকা থাকবে। টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। সংক্রমণের কারণে কাউন্টারে কোনো টিকিট রাখা হয়নি। এছাড়া 18টি কমিউটার ট্রেনও চালানো হবে। এদিকে আজ মধ্যরাত থেকে সরকারের সকল নির্দেশনা মেনে লঞ্চ চালানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানো হবে। লঞ্চে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হবে। ওদিকে করোনা পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্টে বেঞ্চের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন। আজ রোববার ভার্চুয়ালি আপিল বিভাগের শুনানি চলাকালে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশের সরকারি দপ্তর থেকে তথ্য চুরির অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে আটক দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লার ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেতে রোজিনা ইসলামকে 5,000 টাকার মুচলেকা দিতে হয়েছে। একই সঙ্গে তিনি যাতে দেশের বাইরে যেতে না পারেন এজন্য তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাতে। ভারতের বিজেপি শাসিত অসমে গরু রক্ষায় বিল আনা হচ্ছে। রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে এ সংক্রান্ত বিল আনা হবে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের বিজেপি শাসিত অসমে গরুদের রক্ষায় বিল আনা হচ্ছে। রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে এই সংক্রান্ত বিল আনা হবে বলে রাজ্যপাল জগদীশ মুখী ঘোষণা করেছেন। গতকাল শনিবার অসম বিধানসভায় বক্তব্য রাখার সময় রাজ্যপাল জগদীশ মুখী বলেন,
মানুষ গোমাতাকে ভক্তি শ্রদ্ধা করে পুজো করে মন্তব্য করে তিনি একে পবিত্র প্রাণী বলে উল্লেখ করেন। রাজ্যপাল বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সরকার আগামী বিধানসভা অধিবেশনে গো সুরক্ষা সংক্রান্ত একটি বিল চালু করার কথা ভাবছে। রাজ্যের বাইরে গরু পাচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে ওই বিলে। তিনি বলেন, গরু সুরক্ষায় শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করবে রাজ্য সরকার। রাজ্যের বাইরে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একবার ওই বিল পাশ হয়ে গেলে অন্য যেসব রাজ্য ইতিমধ্যেই ওই বিলটি পাশ করেছে তাদের তালিকাভুক্ত হয়ে যাবে অসম। এ প্রসঙ্গে অসমের হাইলাকান্দি জেলার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর আজ রোববার রেডিও তেহরানকে বলেন, যেখানে মানুষের স্বাস্থ্যের কথা ভাবা উচিত ছিল, যেখানে মহামারীর প্রতিরোধ করার কথা ছিল, সেখানে তারা একটা ইস্যু নয় এরকম একটা জিনিসকে ইস্যু বানিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বলছিলেন বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর। তিনি বলেন, বর্তমানে সরকারের দায়িত্ব এটাই হওয়া উচিত ছিল যে মানুষকে কিভাবে করোনা মহামারী ও ব্ল্যাক ফাঙ্গাসের মতো মহামারীর তাণ্ডব থেকে বাঁচানো যায়। সেখানে সরকার সেটা না করে মানুষকে বাঁচানোর তাগিদ না দেখিয়ে তারা গরুকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এখানে মানুষের স্বাস্থ্যের কথা ভাবা উচিত ছিল, মহামারী প্রতিরোধ করার কথা ছিল। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল জাউফ প্রদেশে ড্রোনটি ভূপাতিত হয়। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তার দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী চীনে তৈরি CH-4 মডেলের সৌদি ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, কথিত শিল্পোন্নত 7 জাতিগোষ্ঠীর সংগঠন G7 রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী এবং ভিত্তিহীন সমালোচনার মাধ্যমে বিপজ্জনক খেলা খেলছে। তাদের এই তৎপরতা রাশিয়াকে চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ করে তুলছে, যার ফলে দুই দেশ ঐক্যবদ্ধভাবে পশ্চিমা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে বলে সরকারিভাবে স্বীকার করা হচ্ছে, মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে 2 থেকে 3 গুণ বেশি। হুর সহকারী মহাপরিচালক সামিরা আসমা এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। তিনি বলেন, সম্ভবত আমরা এমন একটা পরিস্থিতির মুখোমুখি অবস্থায় আছি যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করোনা ভাইরাসের মহামারীতে মৃতের প্রকৃত সংখ্যা কমিয়ে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি করোনা ভাইরাসে এ পর্যন্ত 60 থেকে 80 লাখ লোক মারা গিয়ে থাকতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, পবিত্র জেরুজালেম আল কুদস শহর দখলকারী ইহুদিবাদী ইসরায়েলের জীবন ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে। গতকাল ফিলিস্তিনি নেতাদের কাছে পাঠানো এক বার্তায় জেনারেল বাকেরি একথা বলেন। বার্তায় মোহাম্মদ বাকেরি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ে বিজয়ের জন্য ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, জালিম ইসরায়েল সরকার ও ফিলিস্তিনিদের মধ্যকার সাম্প্রতিক অসম লড়াইয়ে এটি সুস্পষ্ট হয়ে গেছে যে ইহুদিবাদীরা পরাজিত হয়েছে এবং এই লড়াই ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয়ের আভাস দিচ্ছে। জেনারেল বাকেরি আরো বলেন, আমরা নিশ্চিত যে নিপীড়ক, অপরাধী ও নিষ্ঠুর ইহুদিবাদীদের প্রতিশ্রুত পরাজয় দিন দিন নিকটবর্তী হয়ে আসছে। বীর ফিলিস্তিনিদের শক্তিশালী প্রতিরোধ আল কুদস দখলকারী ইসরায়েলকে দুর্বল ও ক্ষমতাহীন করে তুলবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা কিভাবে বিজয়ী হলো এবং এর পেছনে কাদের ভূমিকা ছিল সেটাই আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে প্রতিরোধ যোদ্ধারা তাদের বিজয়ে ইরানের ব্যাপক সাফল্য ও ব্যাপক প্রশংসা করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল আবারও পরাজিত হয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা কিভাবে বিজয়ী হলো এবং এর পেছনে কাদের ভূমিকা ছিল সেটাই আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ের অন্যতম কারণ হচ্ছে যুদ্ধের ময়দানে সব সংগঠনগুলো
কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। অন্যদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইরানের সর্বাত্মক সাহায্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি জাতির পাশে থাকার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা। ইরানের সর্বোচ্চ নেতাকে লেখা চিঠিতে তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি আয়াতুল্লাহ খামেনির সমর্থন ও পৃষ্ঠপোষকতা এই বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এদিকে ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে তাদের ধারাবাহিক যুদ্ধে বিজয়ের ক্ষেত্রে ইরানের মহাবীর শহীদ কাসেম সোলাইমানির ভূমিকা ও তার অবদানের কথা এক বাক্যে স্বীকার করেছে। কেননা গাজার প্রতিরোধ যোদ্ধাদেরকে শক্তিশালী করে গড়ে তোলার ক্ষেত্রে কাসেম সোলাইমানির বিরাট অবদান ছিল। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের মাধ্যমে প্রতিরোধ শক্তির সামনে 5টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের বিষয়টি ফুটে উঠেছে। প্রথম লক্ষ্য হচ্ছে সমগ্র মুসলিম বিশ্বে স্বাধীনতাকামী ও ন্যায়বিচারকামীদের মধ্যে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলা। দ্বিতীয়ত, যুদ্ধের ময়দানে বিভিন্ন সৃষ্টিশীল কৌশল অবলম্বন করে আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে আত্মবিশ্বাস অর্জন করা। তৃতীয়ত, বিরাজমান পরিস্থিতি সম্পর্কে সব মুসলমানদেরকে অবহিত করা ও সচেতন করা। চতুর্থত, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি জবরদখল ও হত্যা নির্যাতনের বিষয়টি সমগ্র মুসলিম বিশ্বের কাছে তুলে ধরা। এবং প্রতিরোধ সংগঠনগুলোর পঞ্চম লক্ষ্য হচ্ছে মুসলিম বিশ্বে বিরাজমান বিকৃতি ও গোঁড়ামি এবং ধর্মের নামে ভ্রান্ত চিন্তা বিশ্বাসকে মোকাবেলা করা এবং সেই সব শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যারা নানা কৌশলে ইসলামের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। মোট কথা, প্রতিরোধ সংগঠনগুলোর এসব লক্ষ্য উদ্দেশ্য থেকে বোঝা যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এবারের বিজয় ছিল অনেক বড় ঘটনা এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছে সেদেশের আদালত। এ সম্পর্কে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সরকারি দপ্তর থেকে তথ্য চুরির অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে আটক দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ রোববার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লার ভার্চুয়াল আদালত এই জামিন মঞ্জুরের নির্দেশ দেন। তবে জামিন পেতে রোজিনা ইসলামকে 5,000 টাকার ঘুষলেখা দিতে হয়েছে। একই সঙ্গে তিনি যাতে দেশের বাইরে যেতে না পারেন এজন্য তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে 17 মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় 6 ঘন্টা আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে না নিয়ে রাত 1:30টার দিকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত 11:15টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। জামিনযোগ্য এ মামলায় পরদিন আদালতে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায় এবং 4 দিন পর আজ সেই মামলায় রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছে আদালত। ইতিমধ্যে সাংবাদিক রোজিনাকে সরকারি দপ্তরে হেনস্থা করা এবং বানোয়াট মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে দেশব্যাপী সোচ্চার হন সাংবাদিক সমাজ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ। সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকেও তার গ্রেপ্তারের নিন্দা জানানো হয়েছে এবং মুক্তি দাবি করা হয়েছে। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের নয়, যারা মামলা করেছেন তাদের দায়িত্ব। রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের বিষয়ে আজ সাংবাদিক নেতারা আইনমন্ত্রীর সাথে দেখা করতে গেলে আইনমন্ত্রী আরো বলেন, মামলা প্রত্যাহার করার দায়িত্ব হচ্ছে যারা মামলা করেছেন আর অন্যটা হচ্ছে যে হোম মিনিস্ট্রি। কিন্তু আমার মনে হয় যে মামলা যখন হয়েছে মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। মামলার তদন্ত করে যদি কেউ নির্দোষ হয় বা দোষী হয় তাহলে আমার বিশ্বাস আপনারা সেই তদন্তের উপর আস্থা রাখবেন। এ সময় সাংবাদিকদের সুরক্ষা আইন নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাংবাদিকদের সুরক্ষা আইন এবং গণমাধ্যম কর্মী আইন নিয়ে কোনো খসড়া সাংবাদিকদের পক্ষ থেকে
তার মন্ত্রণালয়ে পাঠানো হলে তিনি তথ্য মন্ত্রণালয়ের সাথে সে বিষয়ে কথা বলবেন। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের রায়কে ফরমাইশি বলে অভিযোগ করেছে বিএনপি। আজ রোববার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি বলেন, বিচার ব্যবস্থা এখানে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে জামিনযোগ্য মামলায় রাজনৈতিক নির্দেশের জন্য অপেক্ষা করে 4 দিন পর জামিন দেওয়া হলো এই শর্তে যে বিদেশ যেতে পারবেন না এবং 5,000 টাকার জামানত। আদালতের এই সিদ্ধান্তকে অবশ্যই ফরমাইশি রায় বলে মনে করি। মির্জা ফখরুল বলেন, সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। সরকার পুরোপুরিভাবে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। এটাকে দলীয়করণ করা হয়েছে। সে কারণে আজকে এমন ফরমাইশি রায় দেওয়া হচ্ছে। প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা শাসক গোষ্ঠী স্রোতের বিপরীতে গিয়ে দখলদারদের পক্ষ নিয়েছে। আরব দেশগুলো নীরব ছিল বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের হামাস নেতা হানিয়ার সঙ্গে ফোনে কথা বললেন ইসলামী জিহাদের মহাসচিব নাখালা। বললেন, পরিস্থিতি এখন পাল্টে গেছে। বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ বেড়েছে আরো 7 দিন। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর। ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, কথিত শিল্পোন্নত 7 জাতিগোষ্ঠীর সংগঠন G7 রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে আজকের রাতের অধিবেশন থেকে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।